তোমার কাজ হয়ে গেলে মানে রেকর্ডিং অন হয়ে গেলে তুমি আমাকে আবার হোস্ট করে দাও। ঠিক আছে। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জানতে গেলে এট ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেটা কাকে বলে, ডেটাবেস কাকে বলে, ডেটাবেস ম্যানেজমেন্ট কাকে বলে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে। এই চারটে আলাদা আলাদা পার্ট আছে। তো এট ফার্স্ট আমরা ডেটা, ডেটা মানে কি কেউ বলতে পারবে? এনিওয়ান, ডেটা মানে কি? ডেটা মানে কি রে? র ফ্যাক্ট, র ফ্যাক্ট, এক্স্যাক্টলি র ফ্যাক্ট। ও নট অনলি র ফ্যাক্ট উইথ সাম ইন্টারনাল মিনিং। র ফ্যাক্ট তো এক্স ওয়াই জেড ও র ফ্যাক্ট, বাট এক্স ওয়াই জেড কিন্তু ডেটা নয়। ওকে, বাট আমি যদি শুধু বলি একটা এর কিন্তু একটা স্পেসিফিক মিনিং আছে। কি মিনিং আছে? এ মানে কি? এ মানে কি? আ বয়, আ পেন, আ বল। এ কথাটার একটা নির্দিষ্ট মানে আছে, বাট এক্স ওয়াই জেড এর কোনো নির্দিষ্ট মানে নেই। কাজে আমি এ কে ডেটা বলতে পারি, এক্স ওয়াই জেড কে ডেটা বলতে পারবো না, বিকজ এক্স ওয়াই জেড ডাজন্ট হ্যাভ এনি ইন্টারনাল মিনিং। এম আই মেকিং মাই সেলফ ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? হ্যালো, हाँ सर। Yes, sir. একটু রেসপন্স করলে আমার সুবিধে হয়। আচ্ছা, একটা দেখ, একটু খাতাটা দেখ। তাহলে আমি বললাম কি না, ডেটা মানে হচ্ছে র ফ্যাক্টস উইথ সাম ইন্টারনাল মিনিং। স্যার লেখাটা একটু হেজি আসছে। হ্যাঁ, লেখাটা লেজি আসবে, আমি তো দেখাচ্ছি র ফ্যাক্টস উইথ সাম ইন্টারনাল মিনিং। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এক্স কমা ওয়াই কমা জেড, দে আর অলসো র ফ্যাক্টস, বাট এক্স ওয়াই জেড ডাজন্ট হ্যাভ এনি ইন্টারনাল মিনিং। অ্যাজ এগেইনস্ট দিস এ, এ ইজ অলসো র ফ্যাক্ট, বাট এর একটা ইন্টারনাল মিনিং আছে। এ মানে কি? একটা, তাই তো? এ মানে আমরা কি ইন্ডিকেট করি? ওয়ান। আ বয়, আ পেন, একটা ছেলে, একটা কলম, একটা ফুটবল, তাই না? তাহলে তাহলে আমি যদি বলি যে ইজ গুড রাম বয় এ, তাহলে আমি কতগুলো র ফ্যাক্ট লিখলাম? ইজ, গুড, রাম, বয়, এ। এই যে র ফ্যাক্ট গুলো লিখলাম, এগুলোকে আমরা ডেটা বলছি কেন? কারণ এগুলোর প্রত্যেকটার একটা ইন্টারনাল মিনিং আছে। আছে তো? এই প্রত্যেকটার একটা ইন্টারনাল মিনিং আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই র ফ্যাক্ট গুলোকে আমরা বলছি ডেটা, যার একটা করে ইন্টারনাল মিনিং থাকবে। উইদাউট ইন্টারনাল মিনিং আমরা তাকে ডেটা বলতে পারি না। আর ডেটা কথাটা এসেছে ডেটাম নামে একটা ল্যাটিন টার্ম থেকে। এই ডেটাম কথাটার মানে হচ্ছে র ফ্যাক্টস। ডেটা কথাটা এসছে ডেটাম নামক একটা ল্যাটিন টার্ম থেকে, যেটার মিনিং হচ্ছে র ফ্যাক্টস উইথ সাম ইন্টারনাল মিনিং। ওকে, তাহলে আমি কতগুলো র ফ্যাক্টস লিখেছি, ইজ, গুড, রাম, বয়, এ। আচ্ছা, এই র ফ্যাক্ট গুলোকে আমরা যখন প্রসেস করব তখন কি পাবো? না, আমি পাবো রাম ইজ আ গুড বয়, এটা পাবো তো? এই ডেটাটাকে, এই ডেটাগুলোকে প্রসেস করলে আমি কি পাবো? এটা পাবো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ডেটাকে প্রসেস করে যেটা পাওয়া যায় সেটাকে বলে ইনফরমেশন। তাহলে এই এতগুলো ডেটাকে প্রসেস করে আমি একটা ইনফরমেশন পেয়েছি, আমি এটার গায়ে লিখলাম ইনফরমেশন 1। ওকে, তেমনি রাম সম্বন্ধে আরো কিছু ডেটাকে আমি যদি অ্যাক্সেস করি তাহলে আমি কি পাবো? রাম স্টুড ফার্স্ট ইন ক্লাস, ইনফরমেশন 2।
Ram plays cricket very well. Information 3. Ram behaves well with elders. Information 4. তাহলে রাম সম্বন্ধে বেশ কিছু ডেটাকে প্রসেস করে আমি রাম সম্বন্ধে এই ধরনের ইনফরমেশন গুলোকে গ্যাদার করলাম। ওকে, তাহলে এই ইনফরমেশন গুলোকে মানে ইনফরমেশন 1 2 3 4 এগুলোকে যদি আমি ফার্দার প্রসেস করি তাহলে কি পাবো? তাহলে পাবো আমি একটা নলেজ পাবো। তাহলে ডেটাকে প্রসেস করলে পাওয়া যায় ইনফরমেশন, ইনফরমেশনকে প্রসেস করলে পাওয়া যায় নলেজ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি না রাম ইজ ওভারঅল আ গুড বয়। খাতাটা সরে যাচ্ছে, এক হাতে লিখতে হচ্ছে তো এক হাতে মোবাইলটা ধরে আছি। তাহলে এই ডেটাগুলোকে প্রসেস করলে এই ইনফরমেশন গুলোকে প্রসেস করলে আমি একটা প্রেশাস নলেজ পাবো কি না রাম ইজ ওভারঅল আ গুড বয়। ঠিক আছে, তাহলে রাম সম্বন্ধে এতগুলো ডেটাকে প্রসেস করে আমি যে ইনফরমেশন গুলো পেলাম সেই ইনফরমেশন গুলোকে প্রসেস করে আমি পেলাম রাম ইজ ওভারঅল এ গুড বয়। তেমনি শ্যাম, যদু, মধু এদের সম্বন্ধেও যদি আমি কিছু ডেটাকে প্রসেস করি তাহলে এরম আরো পাবো শ্যাম ইজ ওভারঅল আ গুড বয়, এরম পাবো আরো আরো পাবো। তাহলে এগুলো কি? ওহো, এগুলো হচ্ছে নলেজ। তাহলে এটাকে আমি বলতে পারি নলেজ 1, নলেজ 2, নলেজ 3 এটসেট্রা। এবার এই নলেজ গুলোকে যদি আমি প্রসেস করি তাহলে কি পাবো না পাবো হচ্ছে উইজডম। নলেজকে প্রসেস করলে পাওয়া যায় হচ্ছে উইজডম। তাহলে ডেটাকে প্রসেস করলে পাওয়া যায় ইনফরমেশন, ইনফরমেশনকে প্রসেস করলে পাওয়া যায় নলেজ, নলেজকে প্রসেস করলে পাওয়া যায় উইজডম। তাহলে কি উইজডম পাবো না রাম, শ্যাম এই ধরনের যে ছেলেগুলোকে নিয়ে আমি কালচার করছি তাদের মধ্যে যাদের ক্যারেক্টারিস্টিক্স এই ধরনের আছে, যারা ভালো ছেলে, বিহেভ করে ভালো, ক্লাসে ভালো থাকে, খেলে ভালো, তাহলে আমি বলতে পারি এই ধরনের ছেলেরা ইজ ওভারঅল আ গুড বয়। পারি তো, বলতে পারি তো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমি একটা উইজডম পেলাম। কি উইজডম না এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স যে ছেলে মেয়েগুলোর মধ্যে রয়েছে তারা ওভারঅল ইজ আ গুড। তাহলে নলেজ থেকে আমরা কি পাচ্ছি? উইজডম। তাহলে ডেটা থেকে ইনফরমেশন। কেউ যেন কোনোদিন কোনো জায়গায় মুখ ফুসকেও বলে না ফেলে ডেটা মানে ইনফরমেশন, একদম ঘাড় ধরে বের করে দেবে ইন্টারভিউ বোর্ড থেকে। ডেটা মানে কখনোই ইনফরমেশন নয়, ডেটা মানে র ফ্যাক্ট। ডেটাকে প্রসেস করলে পাওয়া যায় ইনফরমেশন, ইনফরমেশনকে প্রসেস করলে পাওয়া যায় নলেজ, নলেজকে প্রসেস করলে পাওয়া যায় উইজডম। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আমরা ডেটা মানে বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে এবার আমাকে জানতে হবে ডেটাবেস মানে কি। ডেটাবেস, ডেটাবেস মানে আর কিছুই না, যে র ডেটাগুলোকে আমরা নিলাম সেই র ডেটাগুলোকে কোনো বেসিক স্ট্রাকচারের মাধ্যমে আমাকে কোনো জায়গায় স্টোর করতে হবে। এমন ভাবে স্টোর করতে হবে যাতে অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড, যখন আমার দরকার পড়বে তখন যেন আমি সেই পার্টিকুলার ডেটাটাকে ইজিলি খুঁজে পাই। তাহলে ডেটাবেস কথাটার মানে হচ্ছে ডেটাকে কিছু বেসিক স্ট্রাকচারে স্টোর করতে হবে। ফর এক্সাম্পল, একটা এমপ্লয়ির নাম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, স্যালারি ডিটেলস এগুলোকে আমরা কি করতে পারি না একটা একটা জায়গায় এগুলোকে আমরা স্টোর করতে পারি। ডেটা যেখানে স্টোর করা হয় ডেটাকে অ্যাকচুয়ালি আমরা কোথায়, কেউ বলতে পারবে ডেটাকে অ্যাকচুয়ালি আমরা কোথায় স্টোর করি? কোথায় স্টোর স্যার করি ডেটাকে বুঝলাম আমরা? না।
আমরা যে কোনো ডেটা, তুই তোর একটা ওয়ার্ড ফাইল বানালি, একটা ডেটা, তো তাহলে ডেটাগুলোকে কোথায় স্টোর করলাম আমরা? স্যার মেমোরিতে। মেমোরিতে। তাহলে মেমোরিতে কি আছে যেগুলো ডেটাকে ধরে রাখতে পারে? মেমোরিতে কি আছে যেগুলো ডেটাকে ধরে রাখতে পারে? মেমোরিতে আছে কিছু ডেটা স্ট্রাকচার, যে ডেটা স্ট্রাকচার গুলোর নাম হয়তো তোরাও শুনেছিস, অ্যারে, লিংক লিস্ট, স্ট্যাক, কিউ, ট্রি, হিপ। শুনেছিস তো? কিছু কিছু শুনেছিস তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে এইগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচার। আমরা বলি আমরা ডেটাবেসে বা আমরা হার্ড ডিস্কে ডেটা স্টোর করছি, তাহলে হার্ড ডিস্কে কি আছে যাতে আমরা অ্যাকচুয়ালি ডেটাগুলো স্টোর করতে পারছি? তাহলে হার্ড ডিস্কে এই ধরনের কিছু ডেটা স্ট্রাকচার আছে। যে ডেটা স্ট্রাকচারটা আমাদের রিকোয়ার্ড আছে, আমরা সেই ডেটা স্ট্রাকচারটা আমাদের তখনকার কাজের জন্য ইউজ করি। সেটা স্ট্যাক হতে পারে, সেটা কিউ হতে পারে, সেটা ট্রি হতে পারে, সেটা হিপ হতে পারে, সেটা অ্যারে হতে পারে, সেটা লিংক লিস্ট হতে পারে। আমরা যে ট্রি করে ফ্যামিলি ট্রি বানাই, গ্র্যান্ড প্যারেন্ট, প্যারেন্ট, তাদের চাইল্ড, তাদের চাইল্ড, তাহলে ওই ট্রি এর মধ্যে আমরা কি বসাই? অ্যাকচুয়ালি তো ডেটা গুলো বসাই, গ্র্যান্ড প্যারেন্ট কে, তার আন্ডারে তার কন্টেম্পোরারি ছেলে মেয়েরা কারা, তার আন্ডারে তাদের চিলড্রেনরা কারা। অ্যাকচুয়ালি আমরা তো ডেটাই স্টোর করছি। তাহলে ডেটাকে স্টোর করার জন্য আমার কিছু স্পেসিফিক ডেটা স্ট্রাকচার প্রয়োজন হয়। তাহলে ডেটাবেস কথাটার মানে হচ্ছে ডেটাকে আমার একটা বেসিক স্ট্রাকচারের মধ্যে স্টোর করতে হবে, এমন ভাবে স্টোর করতে হবে যাতে আমি ডেটাটাকে খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারি, ডেটাটাকে ভালোভাবে ভিউ করতে পারি, ডেটাটাকে যখন দরকার তখন তাকে অ্যাক্সেস করতে পারি। তাহলে এই অ্যাক্সেস করার জন্য আমার কি দরকার? না ম্যানেজমেন্ট দরকার। তাহলে অ্যাক্সেস করার জন্য আমার কি দরকার? না ম্যানেজমেন্ট দরকার। আমার কলেজে 100টা স্টুডেন্ট আছে, কালকে নতুন 2টো স্টুডেন্ট যোগ দিল, তাহলে সেই 2টো স্টুডেন্টকে আমাকে ডেটাবেসে অ্যাড করতে হবে। 2টো স্টুডেন্ট অন্য কলেজে ছেড়ে চলে গেল, ওই 2টো স্টুডেন্টকে আমার ডেটাবেস থেকে বাদ দিতে হবে। কারোর অ্যাড্রেস চেঞ্জ হলো, কারোর ফোন নাম্বার চেঞ্জ হলো, তাহলে তাদের ডেটাকে আমাকে আপডেট করতে হবে। তাহলে এইটার নাম হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে ডেটাকে আমরা ম্যানেজ করব কিভাবে? তাহলে প্রথমে ডেটা জোগাড় করলাম, তারপর ডেটাকে স্টোর করলাম মানে ডেটাবেস, তারপর ডেটাকে ম্যানেজ করছি। ম্যানেজ না করতে পারলে তো আমি ডেটাকে পাবো না। আর লাস্টে হচ্ছে সিস্টেম। সিস্টেম মানে কি সেটা তোমরা কিছুক্ষণ আগেই আমরা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছি তাতে শিখেছি। না, সিস্টেম হচ্ছে একটা ইন্টিগ্রেটেড কালেকশন অফ কম্পোনেন্ট, যে কম্পোনেন্ট গুলো ইন্টিগ্রেটেড থাকে মানে কাছাকাছি থাকে এবং ইন্টাররিলেটেড থাকে মানে একে অপরের সঙ্গে তাদের রিলেশন থাকে। তারা একটা স্পেসিফিক ইনপুটকে টেক ওভার করে, সেটাকে প্রসেস করে এবং আমাকে একটা পার্টিকুলার আউটপুট প্রোভাইড করে, তার নাম হচ্ছে সিস্টেম। তাহলে এখানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা র ডেটাকে ইনপুট হিসেবে দিচ্ছি, সেই ডেটাটাকে ডেটাবেস এবং ডেটাবেস ম্যানেজমেন্টের মাধ্যমে প্রসেস করছি এবং অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড, যখন আমাদের দরকার পড়ছে তাকে রিট্রিভ করছি, আউটপুট হিসেবে পাচ্ছি। তাহলে এই টার্মটার পুরো নাম হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার বল, কারোর কিছু কোশ্চেন আছে? কোশ্চেন? হ্যাঁ স্যার, না। আচ্ছা, তাহলে এই গেল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আরো যদি খুব সঠিকভাবে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আমি বলছি কি না, আমার বাড়িতে একটা আলমারি আছে, যে আলমারির মধ্যে কিছু ড্রয়ার্স রয়েছে। আমি কি করলাম, এই ড্রয়ারের মধ্যে আমার কিছু ক্যাশ রাখলাম, প্লাস সঙ্গে কিছু জুয়েলারি রাখলাম। আচ্ছা, ক্যাশ প্লাস জুয়েলারি, এই ড্রয়ারের মধ্যে আমি আমার কিছু শার্ট রেখেছি, প্লাস তার সঙ্গে রেখেছি কিছু ডকুমেন্ট। এই ড্রয়ারের মধ্যে আমার এডুকেশনাল ডকুমেন্ট আছে, তার সঙ্গে আছে কিছু জুয়েলারি। এখানে কিছু ক্যাশ আছে, তার সঙ্গে আছে কিছু প্যান্টস। এখানে কিছু কসমেটিক্স আছে, তার সঙ্গে আছে কিছু ক্যাশ। আর এখানে কিছু ক্যাশ আছে, তার সঙ্গে আছে কিছু জুয়েলারি। তাহলে আমার বাড়িতে একটা আলমারি আছে, আলমারিটার মধ্যে আমি এইভাবে রেখেছি, একটা ড্রয়ারে ক্যাশ আর জুয়েলারি আছে, একটা ড্রয়ারে শার্ট আছে আর কিছু ডকুমেন্ট আছে, একটা ড্রয়ারে এডুকেশনাল ডকুমেন্ট জুয়েলারি আছে। বাকিরা একটু মাউথপিসটা মিউট কর। আদিত্য,
একটু হ্যাঁ, থ্যাংক ইউ। এই ড্রয়ারে আমার কিছু ক্যাশ আছে এবং সঙ্গে কিছু প্যান্টস আছে। এখানে কিছু আমার কসমেটিক্স আছে, তার সঙ্গে ক্যাশ আছে। এখানে কিছু ক্যাশ আছে আর তার সঙ্গে জুয়েলারি আছে। তাহলে আমি এইভাবে স্টোর করেছি। এবার হঠাৎ আজকে আমার একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, আমি একটা ইয়াররিং খুঁজছি। তাহলে ইয়াররিংটা খুঁজতে গেলে আমাকে কটা ড্রয়ার সার্চ করতে হবে? অ্যাকর্ডিং টু মাই পিকচার একটা ইয়াররিং খুঁজতে গেলে আমাকে কটা ড্রয়ার সার্চ করতে হবে? স্যার তিনটে। তিনটে স্যার, ড্রয়ার সার্চ তিনটে। করতে হবে। তিনটে। এখানে একটা জুয়েলারি রেখেছি, এখানেও জুয়েলারি রেখেছি, এখানেও জুয়েলারি রেখেছি। তার বদলে আমি যদি এইভাবে আলমারিটাকে সাজাতাম, এখানে শুধু জুয়েলারি, এখানে শুধু ক্যাশ, এখানে শুধু ডকুমেন্ট, এখানে শুধু শার্ট, এখানে শুধু কসমেটিক্স, এখানে শুধু প্যান্টস। তাহলে এবার যখন আমার জুয়েলারির কিছু দরকার পড়বে আমাকে কটা ড্রয়ার ঘাঁটতে হবে? একটা। একটা। তাহলে এইটাকে আমি ডেটাবেস বলতে পারি না। ইট ইজ নট আ ডেটাবেস বাট ইট ইজ আ ডেটাবেস। কেন ডেটাবেস? না এখানে আমি প্রপারলি মানে ডেটাটাকে জমিয়েছি একটা প্রপার ম্যানারে, এমন ম্যানারে জমিয়েছি ডেটাটাকে, এমন ম্যানারে স্টোর করেছি ডেটাটাকে, সো দ্যাট যে ডেটাটা যখন দরকার খুব ইজি ওয়েতে আমি তাকে পেয়ে যাচ্ছে। ক্যাশের দরকার পড়লে আমাকে একটা ড্রয়ার অ্যাক্সেস করলেই চলবে, আগেকার মতো 10টা ড্রয়ার নয়, একটা দুটো তিনটে চারটে ড্রয়ার অ্যাক্সেস করতে হবে, এরকম ব্যাপার নয়। তাহলে এইটাকে আমরা বলতে পারি ডেটাবেস, এইটাকে আমরা বলতে পারি না ডেটাবেস। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা ডেফিনেশনে যাব। হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অবভিয়াসলি, যেহেতু আমরা কম্পিউটারে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করছি, অবভিয়াসলি ইট ইজ এ কালেকশন অফ প্রোগ্রাম। তাহলে কালেকশন অফ প্রোগ্রামের কাজ কি? না ক্রিয়েট এন্ড মেনটেন আ ডেটাবেস। ক্রিয়েট করবে এবং মেনটেন করবে একটা ডেটাবেসকে। তাহলে ডিবিএমএস হচ্ছে একটা জেনারেল পারপাস সফটওয়্যার সিস্টেম, যে সফটওয়্যার সিস্টেমটার মাধ্যম দিয়ে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারি এবং তাকে মেনটেন করতে পারি। বাট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হতে গেলে আমার চারটে কনস্ট্রেন্ট বা শর্তের দরকার পড়ে। 4 রকমের কনস্ট্রেন্ট বা শর্তের দরকার পড়ে। কি কি চারটে শর্ত? না ফার্স্ট আমি একটু লিখে নিই, তারপর দেখাচ্ছি। ফার্স্ট শর্তের নাম হলো ডিফাইনিং। ডিফাইনিং কথাটার মানে কি? না ডেটাবেসে কি কি ডেটা আমরা ইউজ করেছি, তাদের ডেটা টাইপ কি, তাদের ডেটা স্ট্রাকচার কি, তাদের মধ্যে কি কোনো কনস্ট্যান্ট আছে, একে অপরের সঙ্গে কি কোনো রিলেশনশিপ আছে, এইগুলো দেখা হয় ডেটা এই ডিফাইনিং পোরশনে। মানে ফর এক্সাম্পল আমি একটা টেবিল তৈরি করছি, ওকে, তাহলে টেবিলের হেডারটা আমি দিচ্ছি এইভাবে। একটা স্টুডেন্ট টেবিল তৈরি করছি, আমি লিখলাম স্টু, টেবিলটার নাম হচ্ছে স্টু। তাহলে এখানে দিলাম হচ্ছে নেম, এখানে দিলাম হচ্ছে স্ট্রিম, এখানে দিলাম হচ্ছে অ্যাড্রেস, এখানে দিলাম হচ্ছে আরো কিছু দিলাম। তাহলে এইভাবে আমি একটা টেবিল তৈরি করছি। তাহলে আমি পরপর নাম অ্যাড্রেস দেবো, নাম দেবো, স্ট্রিম দেবো, অ্যাড্রেস দেবো, তাদের আর যা যা ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো দেবো আমি এবার একটা একটা করে। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা আমি তৈরি করলাম, ফর এক্সাম্পল এখানে দিলাম এজ, ওকে। তাহলে ডিফাইনিং কথাটার মানে হচ্ছে যে টার্ম গুলো আমি ইউজ করছি বা যে ডেটা গুলো আমি ইউজ করছি তাদের টাইপ কি। তাহলে নেমের টাইপ কি হতে পারে? নেমের টাইপ কি কখনো নাম্বার হতে পারে? না স্যার, ক্যারেক্টার হবে। ক্যারেক্টার বা টেক্সট হতে পারে। তাহলে টাইপটা আমাকে মেনশন করতে হবে। এজের টাইপ কি কখনো টেক্সট হবে? না স্যার, নিউমেরিক হবে বা না। নাম্বার। নাম্বার নিউমেরিক বা হবে। নাম্বার হবে। বা এজের টাইপ কি কখনো মিক্স হবে? মানে ধর তুই লিখলি এক জায়গায় লিখলি TWENTY A5E 25, তার পরেরটায় লিখলি 25, এরকম কি হতে পারে? না, আমাকে যে কোনো একরকমই দিতে হবে। দ্যাট মিনস এইটার টাইপ কি, এইটার টাইপ কি আমাকে মেনশন করতে হবে, এর টাইপ কি মেনশন করতে হবে। প্রত্যেকটা যে ডেটা আমরা নিয়েছি, এই প্রত্যেকটা যে ডেটাগুলো আমরা এখানে ইনসার্ট করছি, এই প্রত্যেকটা ডেটার টাইপ কি আমাকে এখানে মেনশন করতে হবে। শুধু টাইপ মেনশন করতে হবে না, তাহলে এখানে যে এজ হিসেবে আমি এজের ভ্যালুগুলো লিখবো 20, 21, 22, তাহলে এই ডেটাগুলোকে স্টোর করার জন্য আমার একটা কন্টেনার লাগবে। তো যে কন্টেনারে আমি ডেটাগুলোকে স্টোর করব, সেই কন্টেনারটা স্ট্যাক হতে পারে, সেই কন্টেনারটা কিউ হতে পারে। দ্যাট মিনস টাইপ
মেনশন করলাম, ডেটা স্ট্রাকচার মেনশন করলাম, দুজনের মধ্যে যদি এই দুটো ডেটার মধ্যে যদি কোনো রিলেশনশিপ থাকে তাহলে রিলেশনশিপ মেনটেন করলাম। এবং তোরা জিজ্ঞেস করবি রিলেশনশিপ মানে কি। ফর এক্সাম্পল আমি একটা এমপ্লয়ি টেবিল তৈরি করছি যেখানে বলা আছে এমপ্লয়ি ডেট অফ জয়নিং বলে ডিওজে বলে একটা এরকম কলাম আছে, ডিওজে ডেট অফ জয়নিং, ঠিক আছে। এবং কোম্পানির একটা নিয়ম আছে যদি এমপ্লয়ি 5 বছরের বেশি চাকরি করে তাহলে তাকে 5% দিয়ে দেওয়া হবে। তাহলে 5 বছর চাকরি করলো কিনা সেটা ডিপেন্ড করবে কি দিয়ে, না আজকের ডেট আর ডেট অফ জয়নিং দেখে, তাই তো। যদি 5-এর বেশি হয়ে যায় তাহলে সে 5% এক্সট্রা বেনিফিট পাবে, যদি না হয় সে পাবে না। তাহলে এই যে বেনিফিট পাবে মানে তার স্যালারিটা যে 5% বাড়বে সেটা কার সঙ্গে ডিপেন্ডেন্ট, ডেট অফ জয়নিং এর সঙ্গে ডিপেন্ডেন্ট। তার মানে ডেট অফ জয়নিং এর সঙ্গে স্যালারির একটা রিলেশনশিপ রয়েছে। তাহলে এই জিনিসগুলো আমরা কোথায় মেনশন করি, না ডিফাইনিং পোর্শন। বোঝাতে পারলাম না, আবার বলবো? স্যার ঠিক আছে। বাকিরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটা হলো ডেটা ডিফাইনিং। আচ্ছা, সেকেন্ড অপশনটার নাম হলো কনস্ট্রাক্টিং। কনস্ট্রাক্টিং মানে হচ্ছে ডেটাবেসের ডেটাগুলোকে, তাহলে এবার নাম হিসেবে অজয়, অমল, বিকাশ, এই নামগুলোকে আমি স্টোর করছি এবার। তাহলে কনস্ট্রাক্টিং মানে ডেটাবেসের ডেটাগুলোকে স্টোর করছি অন সাম স্টোরেজ মিডিয়াম। তাহলে এইগুলো স্টোর করার জন্য যে স্টোরেজ মিডিয়াম ইউজ হবে, যেখানে আমি স্টোর করব সেই স্টোরেজ মিডিয়ামের নামটা তো আমি ডেটা ডিফাইনিং এ ডিক্লেয়ার করে দিয়েছি, যে কি ধরনের ডেটা স্ট্রাকচার ইউজ করব আমরা, সেটা আমি মেনশন করে দিয়েছি। তাহলে কনস্ট্রাক্টিং পার্টে গিয়ে ডেটাগুলোকে অ্যাকচুয়ালি ডেটাবেসের মধ্যে ইনসার্ট করা হলো। ক্লিয়ার? বুঝলি না বুঝলি না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 3 নম্বর পোর্শন ডিফাইনিং কনস্ট্রাক্টিং, 3 নম্বর পোর্শন ম্যানিপুলেটিং। ম্যানিপুলেটিং মানে দুজন স্টুডেন্ট নতুন অ্যাড হলো, তাদের নামটা অ্যাড হলো, দুজন স্টুডেন্ট বেরিয়ে গেল, তাদের নামটা বেরিয়ে গেল, দুজনের অ্যাড্রেস চেঞ্জ হলো, তাদের কিছু চেঞ্জেস হলো, তাহলে ম্যানিপুলেট করা হচ্ছে, চেঞ্জেস করা হচ্ছে। তাহলে ডিফাইনিং হলো, কনস্ট্রাক্টিং হলো, ম্যানিপুলেটিং হলো। আর 4 নম্বর পয়েন্টের নাম হচ্ছে শেয়ারিং। যদি ডেটাবেসকে আমি শেয়ার না করি, ফর এক্সাম্পল আমাদের কলেজে একটা স্টুডেন্ট ডেটাবেস আছে, তাহলে স্টুডেন্ট ডেটাবেসের মধ্যে স্টুডেন্টের নাম, রোল নাম্বার, ইয়ার, স্ট্রিম, ডিপার্টমেন্ট এটসেট্রা এইসব জিনিসের সঙ্গে আরো অনেক রকম ডেটা আছে, সে কত তারিখে তার টিউশন ফি পেমেন্ট করেছে, যাবতীয় ডিটেল রয়েছে। ওকে, তাহলে ফর এক্সাম্পল আমার ডেটাবেসটা শেয়ার করা নেই, তাহলে কি হবে, না প্রিন্সিপাল স্যার যখন নিজের ঘরে বসে ডেটাবেসটা দেখবেন তখন তিনি একরকম ডেটাবেস দেখতে পাবেন, ঠিক আছে। আবার অফিসে যখন ডেটাবেসটা থাকবে, যে অফিসে গিয়ে আমরা টাকাগুলো জমা করি, ফর এক্সাম্পল আমাদের ডেটাবেস শেয়ারিং নেই, তাহলে এই মুহূর্তে আমার এক্সাম ফিটা জমা দেওয়া হয়নি, আজকে আমি অফিসে গিয়ে এক্সাম ফিটা জমা দিলাম, তাহলে অফিসে যিনি বসে আছেন তিনি তার সিস্টেমে ওটাকে আপডেট করে দিলেন যে এর এক্সাম ফিটা জমা পড়ে গেছে। বাট স্যারের কাছে যে সিস্টেমটা আছে, যেহেতু আমরা শেয়ার করিনি, সেখানে তো দেখাচ্ছে না যে এ জমা করেছে, সেখানে তো দেখাচ্ছে না এ জমা করেছে, তাহলে স্যার তো বুঝতেই পারবেন না যে শেয়ার হয়েছে না সে জমা করেছে কিনা। বা এইচওডির কাছে যে ডেটাবেসটা রয়েছে সেখানে তো শেয়ার করার নেই, তাহলে এইচওডি বুঝতে পারছে না যে আদৌ স্টুডেন্টটা ফি জমা করেছে কিনা। দ্যাট মিনস উই নিড টু শেয়ার, কারণ ডেটাবেসকে সবসময় মাল্টিপল ইউজারের মধ্যে শেয়ার না করলে তার প্রফিট পাওয়া যাবে না, কারণ সিঙ্গেল ইউজার ডেটাবেস তৈরি করে আমাদের খুব একটা প্রফিট হবে না। দ্যাট ইজ ওয়াই আমাদের মাল্টিপল ইউজারের জন্য ডেটাবেস তৈরি করতে হবে, এবং মাল্টিপল ইউজারের জন্য ডেটাবেস তৈরি করতে গেলে আমাদের শেয়ারিং প্রপার্টিটা লাগবে। তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হতে গেলে এই 4টে পয়েন্ট আমার দরকার। 1 নম্বর কি, না ডিফাইনিং, যেখানে আমরা মেনশন করছি ডেটা টাইপ, ডেটা স্ট্রাকচার, রিলেশনশিপ এটসেট্রা। কনস্ট্রাক্টিং, যেখানে গিয়ে আমরা অ্যাকচুয়ালি ডেটাটাকে ডেটাবেসে স্টোর করছি। ম্যানিপুলেটিং, যেখানে গিয়ে আমরা কিছু আপডেট এডিট করতে পারছি। আর শেয়ারিং, যেখানে ডেটাবেসটাকে 10টা ইউজারের মধ্যে শেয়ার করাতে পারছি। তাহলে এই 4টে প্রপার্টি যদি না থাকে তাহলে আমি বলতে পারি না ইট ইজ আ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার, Yes, ক্লিয়ার। sir. আচ্ছা,
তাহলে এই চারটে পয়েন্ট আমার লাগবে। তাহলে এবার আমার যে কোয়েশ্চেনটা আসছে, তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো আমরা বললাম একটা প্রোগ্রাম বা কালেকশন অফ প্রোগ্রাম, যেটা দিয়ে আমরা এই কাজগুলো করি। তাহলে প্রোগ্রাম বা কালেকশন অফ প্রোগ্রাম গুলো নিশ্চয়ই কম্পিউটার আবিষ্কারের পরবর্তীকারের ব্যাপার। তাহলে তার আগে কিভাবে ডেটাবেস ইউজ হতো? তার আগে ডেটাবেস ইউজ হতো খাতায় কলমে। খাতায় কলমে, তাকে বলে ফাইল বেসড অ্যাপ্রোচ। খাতায় কলমে, খাতায় 10টা এমপ্লয়ির নাম লেখা থাকতো, তাদের ডিটেল লেখা থাকতো। বাট এই যে খাতায় কলমে লেখার অনেক প্রবলেম। তুই আমাকে একটা কথা বল, একটা এমপ্লয়ি 30 বছর ধরে চাকরি করছে, তাহলে একটা খাতায় কি 30 বছরের ডিটেল থাকতে পারে? তাহলে প্রত্যেক No, বছর যদি sir. একটা করে কোম্পানি নতুন খাতা বের করে, তাহলে ওই পার্টিকুলার এমপ্লয়িটার ডিটেলস নিশ্চয়ই 30টা খাতাতেই আছে। তাহলে এটা তো একটা অযথা ডুপ্লিকেশন। অযথা ডুপ্লিকেশন মানে তো আমার মেমোরির উপরে প্রেসার দেওয়া, ডুপ্লিকেট ডেটা। কারণ প্রত্যেকটা মানে এমপ্লয়ির নাম, অ্যাড্রেস সেটা 30টা খাতাতেই আছে। এমপ্লয়ির ফোন নাম্বার 30টা খাতাতেই আছে। এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে চাকরি করে 30টা খাতাতেই আছে। অথচ দরকার নেই তো আমার 30টা খাতাতেই এই ডিটেলটা জোগাড় করা, তাই না? এই যে এইমাত্র এক্সাম্পলটা দিলাম, যে কেউ যদি 5 বছর চাকরি করে তাহলে তার 5% এক্সট্রা বেনিফিট পাবে। তাহলে 5 বছর চাকরি করা মানে তো 5টা খাতা পেরিয়ে গেছে, তাই তো? তাহলে 5 নম্বর খাতায় গিয়ে তার স্যালারি একরকম, আর আগের 1, 2, 3, 4 নম্বর খাতায় তার স্যালারি একরকম। বোঝাতে পারছি? তাহলে ডেটাগুলো সেপারেট হয়ে যাচ্ছে, আইসোলেট হয়ে যাচ্ছে, একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে ফাইল বেসড অ্যাপ্রোচের প্রবলেম। আর কি না, এই যে ফাইল বেসড অ্যাপ্রোচে আমি খাতায় কলমে ধরে এরকম একটা স্ট্রাকচার বানালাম, নেম, স্ট্রিম, অ্যাড্রেস, হ্যানা ত্যানা। তাহলে আমার যদি হঠাৎ মনে হয় এই স্ট্রিম আর অ্যাড্রেসের মাঝখানে নতুন কিছু ঢোকাতে হবে, সেটাকে আমি পারবো খাতায়? না স্যার। কারণ এখানে স্ট্রিমে বিসিএ, এমসিএ, বিএসসি দেওয়া আছে, এখানে অ্যাড্রেসে শ্রীরামপুর, বুদ্ধিবাটি, রিসা, কোন্নগর, হুগলি, হোয়াট এভার দেওয়া আছে। তাহলে স্ট্রিম আর অ্যাড্রেসের মাঝখানে আমাকে একটা কলম ইনসার্ট করতে হবে। ইজ ইট পসিবল খাতায় কলমে? No, sir. না, এটা কিন্তু খাতায় কলমে করা পসিবল নয়। তাহলে ফাইল বেসড অ্যাপ্রোচে এই ধরনের কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, আর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ রয়েছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি। There is no privacy and security at all in file based approach. Privacy and security বলে কিচ্ছু নেই। আমি খাতা মেনটেন করি, আমি চলে যাবার পরে অন্য কেউ যে কেউ কিন্তু খাতাটা খুব ভালোভাবে দেখতেই পারে এবং আমার ডেটাকে ট্যাম্পার করতেই পারে, চাইলে পারে তো? না, না। তাহলে কেউ চাইলে আমার ডেটাবেসের খাতাটাকে অ্যাক্সেস করতে পারে, সেখানে ডেটাকে ট্যাম্পার করতে পারে। তাহলে there is no privacy and security at all. এর এগেইনস্টে ডিবিএমএস কি করে না, প্রচুর আমাকে অ্যাডভান্টেজ প্রোভাইড করে। কি ধরনের অ্যাডভান্টেজ না, ডেটা রিডান্ডেন্সি কে কন্ট্রোল করে। রিডান্ডেন্সি মানে হচ্ছে, রিডান্ডেন্ট ডেটা মানে হচ্ছে ডুপ্লিকেট ডেটা দ্যাট কামস অ্যাপিয়ার মোর দ্যান ওয়ান টাইম ইন দ্য ডেটাবেস। যে ডেটাটা একের অধিকবার ডেটাবেসে এসছে তাকে আমরা বলতে পারি রিডান্ডেন্ট ডেটা। ওই যে যেমন 30টা খাতাতেই এমপ্লয়ির নাম আছে, 30টা খাতাতেই এমপ্লয়ির অ্যাড্রেস আছে, অথচ দরকার নেই তো আমার, একটা খাতাতে হলেই তো হয়ে যেত। তাহলে এই যে এক্সট্রা ডেটাগুলো আমরা বারবার একইভাবে কপি করছি, এগুলোকে বলি আমরা রিডান্ডেন্ট ডেটা। তাহলে রিডান্ডেন্সিটাকে বন্ধ করে, শেয়ারিং প্রোভাইড করে। একটা ইউজারের ডেটাকে আরেকটা ইউজারের ডেটা দুটোর অ্যাক্সেস দুজনকে আলাদা আলাদা দেয়। কেউ কারোর ইন্ডিভিজুয়াল ডেটা অ্যাক্সেস করতে পারবে না। একজন স্টুডেন্ট যদি চায় নিজের অ্যাড্রেসটাকে চেঞ্জ করবে, তাহলে তাকে তার পোর্শনটুকুই দেওয়া হবে, অন্য কারোর পোর্শন দেওয়া হবে না। আনঅথরাইজড অ্যাক্সেস, স্টুডেন্ট ছাড়া আমাদের কলেজের বাইরের কেউ স্টুডেন্ট ডেটাবেস অ্যাক্সেস করতে পারবে না। আনঅথরাইজড অ্যাক্সেসকে আটকে দেবে। টাইম টু টাইম ব্যাকআপ নেবে, রিকভারি সার্ভিস প্রোভাইড করবে। একটা ডেটাবেসকে অনেকগুলো ইউজারকে ব্যবহার করার সুযোগ দেবে। ডেটাবেসকে কম্প্যাক্ট বানাবে, যাতে ওইটুকু ডেটাবেস থেকে আমি প্রচুর পরিমাণ ডেটা পেতে পারি। তাহলে ডেটাবেসের এই ধরনের প্রচুর অ্যাডভান্টেজ রয়েছে। নোটটা আমি ক্লাস শেষ হলে আমাকে একজনকে কাউকে, আমি তো আজ কলেজ থেকে ক্লাস নিচ্ছি, বাড়িতে নেই, তো একজনকে কাউকে আজ সন্ধ্যেবেলা আমাকে ফোন করতে হবে। একটু আমার এই নোটসটা বাড়ির মেশিনে রয়েছে, একটু সন্ধ্যেবেলা যে কেউ আমাকে ফোন করিস, আমি নোটসটা বাড়ি থেকে গিয়ে তোদের এই গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? যে কেউ একজন ফোন করিস।
তাহলে এই যে কথাগুলো আমরা বললাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাডভান্টেজ, তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজও রয়েছে প্রচুর। কি ধরনের ডিসঅ্যাডভান্টেজ রয়েছে? না কমপ্লেক্সিটি। ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কমপ্লেক্সিটি। কারণ কি না একটা লার্জ ডেটাবেস সিস্টেম কমপ্লেক্স ফাইল এবং সফটওয়্যার দিয়ে তৈরি হয়। তাহলে কমপ্লেক্স ফাইল এবং সফটওয়্যারকে মেনটেন করার জন্য আমাকে কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করতে হবে, এবং যেটাকে মেনটেন করা খুব কমপ্লেক্স ব্যাপার। আর যেহেতু লার্জ হয় ডেটাবেস, তাহলে লার্জ সাইজের জন্য আমার একটা গ্রেট অ্যামাউন্ট অফ মেমোরি রিকোয়ারমেন্ট হয়। তাহলে মেমোরি রিকোয়ারমেন্টের জন্য আমার এক্সট্রা অ্যামাউন্ট প্রোভাইড করতে হয় এক্সট্রা মেমোরির জন্য। কস্ট অফ ডিবিএমএস ইজ টু হাই। একটা পার্টিকুলার সিঙ্গেল ইউজার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে মিনিমাম $250 এর কস্ট পড়ে, $200 থেকে $250 সিঙ্গেল ইউজার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে সেখানে একজনই ইউজার ইউজ করতে পারবে। তাহলে এইটাই যদি আইবিএম এর হয়, যেখানে 1 লাখ 2 লাখ কর্মচারী কাজ করে। আর কি না এই যে কমপ্লেক্স স্ট্রাকচার দিয়ে আমরা যে সফটওয়্যারটা তৈরি করলাম, এটার একটা হাই চান্স অফ ফেলিওর থাকতে পারে। যদি এটা ফেলিওর হয়, তাহলে এন্টায়ার ডেটাবেসটা বসে যাবে, আমি সেখানে আর কোনো কাজ করতে পারবো না। তাহলে ডেটাবেসের যেমন কিছু অ্যাডভান্টেজ রয়েছে, তেমনি কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আর ওই যে আমরা সিস্টেমের রেসপেক্টে দেখলাম প্রত্যেকটা সিস্টেমকে মেনটেন এবং ম্যানেজ করার জন্য আমার একজন সিস্টেম অ্যানালিস্টের প্রয়োজন হয়, তেমনি প্রত্যেকটা ডেটাবেসকে ম্যানেজ করার জন্য আমার একজন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন হয়, যাকে আমরা শর্ট টার্মে বলি ডিবিএ। ডিবিএ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডিবিএ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি না ডেটাবেসের রিসোর্স গুলোকে সংরক্ষণ করা বা কেপ্ট অ্যাসাইড রাখা। তাহলে ডেটাবেসে কোন রিসোর্স আছে যেটাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে? না ফার্স্ট রিসোর্স হচ্ছে ডেটা। এই যে কোম্পানির এমপ্লয়ীদের এত রকমের ডেটা আমি জোগাড় করে রেখেছি, ডেটা ইজ মাই ফার্স্ট রিসোর্স। এবং ওই ডেটাকে প্রপারলি চালানোর জন্য যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার গুলো ইউজ করছি, সেই হার্ডওয়্যার গুলো হচ্ছে তার পরবর্তী রিসোর্স। তাহলে এই রিসোর্স গুলোকে ম্যানেজ করা এবং মেনটেন করা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের প্রাইমারি রেসপন্সিবিলিটি। এছাড়াও কি করে না অল টাইম মনিটরিং করে, কোন সফটওয়্যার লাগবে, কোন হার্ডওয়্যার কোন জবটার জন্য লাগবে। একটা পার্টিকুলার ডেটাবেসের আমি কাজ করতে দিয়েছি যেটাতে আমার একটা হিউজ অ্যামাউন্ট অফ মেমোরি লাগবে, তাহলে সেটা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের ডিউটি যে সেই পরিমাণ মেমোরি আমার এই মুহূর্তে রয়েছে কিনা। যদি থাকে তাহলে ও কাজটা করতে দেবে, যদি না থাকে তাহলে আমাকে ওয়েট করাবে। একটা পার্টিকুলার টাইম গ্যাপ বাদে বাদে ডেটাবেসকে ব্যাকআপ নেওয়া, কেন না টু প্রিভেন্ট লস অফ ডেটা ইন কেস অফ ফেলিওর। যদি ফেলিওর হয় তাহলে তার এগেইনস্টে আমাকে ডেটা লস হয়ে যাবে। আমি ডেটাবেসের ডেটাগুলো ইনসার্ট করছি, হঠাৎ করে ফেলিওর হয়ে গেল, তাহলে যে ডেটাগুলো আমি ইনসার্ট করলাম সেগুলো তো লস হয়ে গেল। তাহলে আমাকে পিরিয়ডিক্যালি ব্যাকআপ নিতে হবে। এনশিওর করতে হবে যে একটা পার্টিকুলার কাজের জন্য এনাফ ডিস্ক স্পেস বা মেমোরি পড়ে রয়েছে। একটা কাজ একটা ইউজার দিল, সেই কাজটার জন্য যতটুকুনি মেমোরি লাগবে সেই মেমোরিটা তার সে পাবে বা সেই মেমোরিটা তার কাছে রয়েছে, সেটাকে এনশিওর করতে হবে। কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে জবগুলোকে, যে জবগুলো ডেটাবেসে রানিং হয়ে যাচ্ছে সেই জবগুলোকে কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে। তাহলে ডেটাবেসকে লুক আফটার করা, ওভারসি করা, ম্যানেজ করা, এই কাজগুলো যে করে তার নাম হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। বোঝাতে পারলাম না পারলাম না? ইয়েস স্যার। আচ্ছা, আমাকে একটু সন্ধ্যেবেলা যে কেউ একজন একটু ফোন করে দিস, আমি এই নোটটা তোদের দিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ক্লাস শেষ হয়ে গেলে আর জয়েন করার দরকার নেই, আজকে এইটুকুনি থাকবে। কারোর কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে পরে ফোন করে নিস, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এন্ড করলাম তাহলে। Okay, sir. ওকে স্যার। ওকে।